নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সারাদিন একের পর এক ক্লাস এবং মিটিং থাকার জন্য আজকের এই ভিডিওটা ইউটিউবে দিতে অনেকটা রাত হয়ে গেল, তার জন্য ক্ষমা করবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান সারা পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রকে আহ্বান করেছে ভারতবর্ষ এবং ইসরায়েলের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে, এবং পাকিস্তান অফিসিয়ালি পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রকে বলেছে যে ইসলামের শত্রু, আসল শত্রু, ট্রু এনিমি হচ্ছে ভারত এবং ইসরায়েল। হঠাৎ করে কি হলো, কেন এটা পাকিস্তান বলল, পরিবর্তিত যে জিওপলিটিক্যাল সমীকরণ তাতে করে ভারতবর্ষ কি স্ট্যান্ড নিচ্ছে এবং কিভাবে এটাকে জিওপলিটিক্যালি কাউন্টার করছে, ভারতবর্ষের গোটা পৃথিবীতে কি কি প্রবলেম হতে পারে, ইন্টারনাল সোসাইটিতে কি কি প্রবলেম হতে পারে, এই পুরো ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চেষ্টা করব। তো এক এক করে পুরো ব্যাপারটায় আসি। প্রথমেই আপনার মনে হবে যে সবকিছুর তো একটা কার্যকারণ থাকে। এটা হঠাৎ করে পাকিস্তান সংসদে, যে কোনো জায়গায় নয়, এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ওই যে গজাবাবু খাজা আসিফ, সে বলেছে। তো কেন বলল? তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পাকিস্তান একটা ব্লান্ডার করে ফেলেছে নিজেরা। কি ব্লান্ডার? আমেরিকা এবং ইরানের যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি, এই ব্যাপারটায় একজন মিডিয়েটারের দরকার ছিল, যে মাঝখানে থেকে দুপক্ষের সঙ্গে কথাবার্তা বলে সবটা মেটাবে। ইউরোপের দেশরা পুশ করছিল ভারতবর্ষকে, কিন্তু ভারতবর্ষ বিন্দুমাত্র ইন্টারেস্টও দেখালো না এবং ওর মধ্যে গেলও না। আমাদের অনেকের মনে হতে পারে না, এ বাবা, সারা পৃথিবীতে সম্মান কামানোর একটা তো অপরচুনিটি তৈরি হয়েছিল, ইন্ডিয়া ঢুকতো মাঝখানে, দু দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিত, ভারতবর্ষের একটা ভালো ইমেজ তৈরি হতো। ভারতবর্ষ এটাকে ছেড়ে দিল কেন? যখন বাকিরা আমাদের নাম সাজেস্ট করছিল, আমরা গেলাম না কেন? তার কারণ, যারা অভিজ্ঞ মানুষ না, তারা জানে কোন জায়গাগুলোয়, কোন ফাঁদগুলোয় পা দিতে নেই। এক্ষুনি বুঝে যাবেন কেন আমি কথা বলছি। পাকিস্তান কি গন্ডগোলটা পাকালো? পাকিস্তান কখনোই মিডিয়েটার হতে পারেনি। মিডিয়েটার মানে কি? মিডিয়েটার মানে যে দুটো দেশকে একসঙ্গে এনে নিজের প্রভাব খাটিয়ে দুটো দেশের মধ্যে একটা বন্ধুত্ব বা আপাতত যুদ্ধবিরতির মতো অবস্থা করে দিতে পারে। আমি যদি সহজ উদাহরণ দিয়ে বলি, ধরা যাক আপনার পাড়ায় আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, তো আপনার একটা প্রভাব আছে। এইবার আপনার পাড়ায় দুটো ফ্যামিলি বিভৎস ঝগড়াঝাটি মারামারি করেছে। আপনি ক্লাবের তরফ থেকে, আপনি ক্লাবের সেক্রেটারি বা কেউ একজন, দুটো ফ্যামিলিকে ডেকেছেন, ডেকে দুজনের সমস্যা শুনেছেন, শুনে দুজনকেই আলাদাভাবে কিছু বুঝিয়েছেন, বুঝিয়ে দুজনকে এক টেবিলে এনেছেন, এনে বলেছেন, দেখো তুমি এটা বাড়াবাড়ি করে ফেলেছো, এই গালিটা তোমার ওকে দেওয়া উচিত হয়নি, তুমি সরি বলো। না দাদা, আমি বলছি, আমার জন্য সরি বলো। আর ও বল, শোনো, তোমারও দোষ আছে, যাই বলো না কেন, তুমি ওর কাছে ঢিল ছুঁড়েছো কেন, তুমি ক্ষমা চাও। ও তোমার থেকে, না দাদা, না দাদা কি, আমি বলছি তাই, আমার সম্মান রাখতে তুমি ক্ষমা চাও ওর কাছে, তোমার থেকে তো বয়সে বড়, নাও হাত মেলাও দুজনে। আর এরকম কিন্তু হবে না পাড়ায়। এইটা হচ্ছে মিডিয়েটারের ভূমিকা, যার প্রভাব আছে দুজনকে সামলে নেওয়ার, দুজনই যাকে সম্মানও করে, যার কথা ফেলবেও না, যাকে মান্যগণ্যও করে। পাকিস্তানের কেসটা কি হয়েছে? পাকিস্তান মিডিয়েটার হতে পারেনি, পাকিস্তান মেসেঞ্জার ছিল। পার্থক্য কি? পাকিস্তানের কেসটা হয়েছে দুটো প্রভাবশালী পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে পাড়ায়, আর ওই পাড়ায় যে সব থেকে গোবেচারা মানুষ, যার হয়তো সমস্ত দিক থেকে প্রভাব প্রতিপত্তি খুব কম, দুটো দেশই তাকে ডেকেছে। ইরান যদিও ডাকেনি, আমেরিকাই ডেকেছে। আমেরিকা হচ্ছে সেই দেশ যে এই প্রভাব প্রতিপত্তিহীন গোবেচারা মানুষটাকে একটু সাপোর্ট টাপোর্ট করে, কিছু আর্থিক সাহায্য করে। আমেরিকা ডেকেছে, এই পাকিস্তান শোন, আমার সঙ্গে ওর ঝামেলা চলছে, আমি ও আমার গাড়ি দেখলেই রোজ ঢিল মারছে গাড়িতে জানলা থেকে, আমার বাড়ির লোকরাও ওর গাড়িতে ঢিল টিল মারছে, মিটিয়ে দিত, এর একটা সম্মানজনক সমঝোতায় আসা উচিত। আমরা তো আর গিয়ে বলতে পারছি না যে চলো মিটমাট করে নি, তুই গিয়ে আমাদের হয়ে সব কর। পাকিস্তান যাচ্ছে ইরানের কাছে, শোনো না মিটমাট, ইরান হচ্ছে ভাগ মিটমাট, তুই গিয়ে বলতে এসছিস, তোর মালিককে ডাক। পাকিস্তান আবার আমেরিকার কাছে ফের, স্যার শুনছে না মানে এক থাবড়া দেবো, যা গিয়ে ইরানের সঙ্গে মিটমাটটা করিয়ে দে, তোকে টাকা দিই কিসের জন্য, তোকে পুষি কিসের জন্য, প্রত্যেক মাসে টাকা পয়সা দিয়ে। পাকিস্তানের অবস্থাটা তো এরকম,
যত দেরি হচ্ছে আমেরিকার দিক থেকে ঝাড় খাচ্ছে, ইরানের দিক থেকে ঝাড় খাচ্ছে। ইরান বলছে সেকেন্ড বার যদি আর এসছো সলিউশন না নিয়ে, একটা মিসাইল এবার তোমার বাড়িতে ফেলবো, বড়দের ঝামেলার মধ্যে ঢোকা। আমেরিকা বলছে দুদিনের মধ্যে যদি না মেটাতে পেরেছিস, তোর একদিন কি আমার একদিন, এবার তোকে পেটাবো আমি। তো পাকিস্তান এই চাপ না নিতে পেরে কি করলো, ইরানকে বলে দিয়েছে হ্যাঁ স্যার 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 আপনারা যা বলছেন ও মেনে নিয়েছে আমেরিকা, আর প্লিজ কিছু করবেন না, প্লিজ মেনে নিন, না হলে আমি মরে যাব। মিডিয়েটার নয়, মেসেঞ্জার আমেরিকাকে কি বলেছে, স্যার 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 প্লিজ, হ্যাঁ আপনারা যা বলেছেন ও মেনে নিয়েছে। এবার নিজের পিঠ বাঁচাতে গিয়ে দুজনের কথাকে কিন্তু পাকিস্তান একই পয়েন্টে আনতে পারেনি। কেন বলছি এ কথা, ইরান সিজফায়ার ডিমান্ডে বলে দিয়েছিল যে লেবানন কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। মানে সিজফায়ার খালি ইরানে হলে হবে না, লেবাননেও হতে হবে, হেজবোল্লার ওপরও অ্যাটাক বন্ধ করতে হবে। পাকিস্তান বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমেরিকা মেনে নেবে, আপনি প্লিজ বাকিগুলো হ্যাঁ বলে দিন। ইরান বলেছে ওকে ঠিক আছে, যা তোর মালিককে গিয়ে মানিয়ে নে। আমেরিকা পাকিস্তানকে বলেছে এই ইরান কি বলেছে, আমরা কিন্তু কেবল ইরানেই সিজফায়ার করছি, লেবানন কিন্তু মানবো না। পাকিস্তান হয়তো দু একবার বলেছে স্যার লেবানন মানবো না, বললাম না, যা গিয়ে ইরানকে বলে দে। পাকিস্তান দেখেছে আর বলতে গেলে ইরান পাল্টা পেটাবে, আমেরিকা বলেছে হ্যাঁ স্যার ঠিক আছে বলে আমেরিকা টুইট করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে যে দুটো দেশের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। এর ফল আমরা যেটা দেখলাম, ইসরায়েল তো মানবে না যে কোথায় সিজফায়ার, লেবাননে তো কোনো সিজফায়ারের খবর আমি জানি না। ইসরায়েল লেবাননের ওপর অ্যাটাক চালিয়েই গেল। এবার পাকিস্তান এই একটা ব্লান্ডারের মাধ্যমে আমেরিকাকে রাগিয়ে ফেললো, ইরানকে রাগিয়ে ফেললো, ইসরায়েল তো রেগেছিল আরো রেগে গেল। আমেরিকার তো পাক্কা সঙ্গে সঙ্গে ফোন গেছে যে ইরান যে লেবাননটাকে অন্তর্ভুক্ত করতে বলেছিল বলিসনি কেন। পাকিস্তান আর কি বলবে, তো তখন ভয়ে হাত পা কাঁপছিল। ইরানও পাল্টা দিয়েছে নিশ্চিতভাবে যে আমেরিকাকে বলে এসছিস যে লেবানন এক্সক্লুডেড ডিল থেকে ইরান মেনে নিয়েছে, আমরা কবে মেনেছি। আর ইসরায়েল তো কিছু বলে না, দাঁত কিরমির করছে যে হাতে পাই পাকিস্তানকে শায়েস্তা তো করবই। তো পাকিস্তান এই জিওপলিটিক্যাল ব্লান্ডারটা নিজে ওর মধ্যে ঢুকতে গিয়ে করে ফেলেছে। এবার বুঝতে পারছেন ভারত কেন ঢোকেনি, তার কারণ আছে। দেখুন পড়াশোনার একটা দাম আছে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক লিড কে করছে, ডক্টর এস জয়শঙ্কর। সরকার যে কোনো পার্টির থাকুক, মানুষটাকে দেখুন, 41 বছরের ডিপ্লোম্যাট, আইএফএস অফিসার, চীন আমেরিকার মতো জায়গায় ভারতের রাজদূত হিসেবে কাজ করে এসছে, একজন সিজেন্ড এক্সপেরিয়েন্স ডিপ্লোম্যাট। উল্টো দিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে, আমি প্রত্যেকটা তথ্য প্রমাণ দেখিয়ে দেবো, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। পাকিস্তানের বিদেশ মন্ত্রী হচ্ছেন এই ভদ্রলোক ইসাক দার। এবার ইসাক দার ইনি পড়াশোনা করেছেন কমার্স নিয়ে, অ্যাকাউন্টেন্সি নিয়ে। তো একজন অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করা মানুষ, উনি ইকোনমি বুঝবেন আমি মানলাম, উনি হঠাৎ করে কি করে ফরেন পলিসি বুঝবেন বলুন তো। একজন হয়তো খুব ভালো অঙ্কের মাস্টার মশাই, তাকে আপনি পাড়ার রাজনীতিতেও ছেড়ে দিন, তিনি হাবুডুবু খাবেন, এ কি করে আমি পঞ্চায়েত চালাবো বুঝতে পারছি না। অঙ্কে হয়তো তিনি বাঘা বাঘা প্রবলেম সলভ করেন, বাট পাড়ার পঞ্চায়েত মেম্বারের কাজ হয়তো তিনি কনফিউজড হয়ে যাবেন, হয় এরকম, এতে কোনো অসুবিধা নেই। তো ইশাকদর একজন অ্যাকাউন্ট্যান্ট, তাকে আপনি ফরেন মিনিস্ট্রি চালাতে দিয়ে দিয়েছেন, যা হবার তাই হবে। উনি বোঝেননি যে এত ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি। উনি হচ্ছে এই তো ভারী মজা, গিয়ে দুজনের সলিউশন করে দিই, আমার দেশের বিশাল নামডাক হবে। এখন আমাকে যদি আপনি বলেন যে স্যার আপনি না এসে আমাদের কলেজে মেডিকেল সায়েন্সের ওপর 1 ঘন্টা বক্তৃতা দিন, আরে আমি তো মেডিকেল সায়েন্সের এমও জানি না, আমার পড়াশোনা অন্য ফিল্ডে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। আপনি আমাকে 1 ঘন্টা কেন 10 ঘন্টা টানা বলতে বললেও বলে যাব। মেডিকেল সায়েন্সের তো আমি এমও জানি না, আমি গিয়ে কি বলবো। তো এক ফিল্ডের লোককে অন্য ফিল্ডে দিলে কি হয়, তার জলজান্ত উদাহরণ বুঝে গেলেন। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। অ্যাকচুয়ালি পাকিস্তানে কি হয়েছে, এইবার ইসরায়েল তো মারাত্মকভাবে রেগেই ছিল পাকিস্তানের ওপর। যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন, আমি আর টাইম ওয়েস্ট করব না, মনে আছে নিশ্চয়ই নাফতালি বেনেট কি বলে দিয়েছেন পাকিস্তানের ব্যাপারে। ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরান, হেজবুল্লাহ, হামাস, হুথির পর তুর্কি আর পাকিস্তান, আপনারা জানেন। এবার ইসরায়েল এত রেগে গেছে, ইসরায়েল পরিষ্কার বলছে
এই আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি পুরো কি বলছে, উই ডোন্ট ট্রাস্ট পাকিস্তান, ইসরায়েল এনভয় সেজ ইউ উইল অলসো সিজ কান্ট্রি অনলি অ্যাজ মিডলম্যান। আমি যা বললাম, কোনো বাংলাদেশি ভাই বোনের যদি আমার যুক্তিতে সামান্যতম মনে হয় যে স্যার ভারতবর্ষের পক্ষে, ভারতকে বড় দেখানোর জন্য, ভালো দেখানোর জন্য কথাগুলো বলল, আমি কিচ্ছু বললাম না, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি লিঙ্ক থেকে, আপনি গুগল করে দেখে নিন। একটা কথা যদি আমি নিজে বানিয়ে বলে থাকি, ইসরায়েলের যে এনভয়, ইসরায়েলের এনভয় মানে একদম ইসরায়েলের হাই লেভেল ডিপ্লোম্যাটদের টিম, তারা বলছে, কি বলছে, তারা বলছে উই ডোন্ট ট্রাস্ট পাক, আমরা পাকিস্তানকে বিশ্বাসই করি না, ভরসাই করি না। যে পাকিস্তানে এবার ইরান এবং আমেরিকার মিটিং হতে চলেছে সিজফায়ারের পরবর্তী অবস্থা নিয়ে, এটা ইসরায়েলের বক্তব্য, অফিসিয়াল বক্তব্য, ইসরায়েলের কোনো চায়ের দোকানদারের বক্তব্য নয়, এনভয়ের বক্তব্য। সেকেন্ড, ইউএস অলসো সিজ কান্ট্রি অনলি অ্যাজ মিডলম্যান, আমেরিকাও পাকিস্তানকে কেবল মিডলম্যান হিসেবেই দেখে। আমি বলছি না, ইসরায়েল বলছে, যে ইসরায়েল আমেরিকার সব থেকে বড় অ্যালাই, যে আমেরিকাও পাকিস্তানকে মিডিয়েটার হিসেবে দেখে না, মিডল ম্যান হিসেবে দেখে, মেসেঞ্জার, ডক্টর জয়শঙ্করের কথা মনে করুন, দালাল হিসেবে দেখে। প্রত্যেকটা কথা মিলল, কোনোটা আমি বলছি না, সন্দেহ হলেই গুগল করে দেখে নেবেন। ইসরায়েল বলছে, কোন ইসরায়েল, যারা ইউএস এর সঙ্গে দিনরাত একসঙ্গে কাজ করে, যে আমরা তো ভরসা করি না পাকিস্তানকে, আমেরিকাও ওদের জাস্ট মিডলম্যান হিসেবেই দেখে, এটুকুই ওদের ভ্যালু। তো বুঝতে পারছেন পাকিস্তান কি ব্লান্ডারটা করে ফেলেছে। এহেন ব্লান্ডার যখন পাকিস্তান করে ফেলেছে, এইবার পাকিস্তানের হঠাৎ মনে হয়েছে ইন্টারনাল পলিটিক্স তো সামলাতে হবে, কি করব, দেশের লোক তো খেপে যাচ্ছে এবার, যে আমরা অকাজ করে এসেছি, কাজের কাজ না করে, যা বিপদে ছিলাম আরো বেশি বিপদে পড়ে গেছি, এবার এই গাড্ডা থেকে উঠবো কি করে। এক কাজ করি, দেশের মানুষকে বলে দিই ইসরায়েল আর ইন্ডিয়া এই দুটো দেশ হচ্ছে পুরো মুসলিম দুনিয়ার শত্রু, ব্যাস সারা দেশের মানুষ এই নিয়ে এখন 7-10 দিন হল্লা করবে। এরা তো রিলিজিয়ান ছাড়া কিছু বোঝে না, জিও পলিটিক্স তো পাকিস্তানের লোকের মাথায় ঢুকবে না, বাহ বেঁচে গেলাম। ইশাক দর হয়তো বলছে সরি স্যার, আর এই ধরনের জিনিস করবো না, আমি ভুল করে ফেলেছি, আমি কি জানি যে দুজনের মধ্যে মেটমাট করাতে গিয়ে নিজে স্যান্ডউইচ হয়ে যাবো মাঝখানে পড়ে। আচ্ছা এটাও আমি বলিনি, আবার প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, বাংলাদেশি ভাই বোনদের জন্য আমি সব সময় প্রমাণ আনি। পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ আরজেস মুসলিম কমিউনিটি টু রিকগনাইজ ইটস ট্রু এনিমি ইজ ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল। তাহলে মুসলিম কমিউনিটির সারা পৃথিবী জুড়ে আসল শত্রু, ট্রু এনিমি হচ্ছে ভারত এবং ইসরায়েল। এই যে গজাবাবু বলেছে, ঠিক আছে, এই যে গজাবাবু, মুখটাও গজার মতোই দেখতে, ঠিকই আছে, পুরীতে আপনার মুখের মতো দেখতে খাজা পাওয়া যায়, বুঝলেন, কাকাতুয়া, ওখান থেকে আমরা কিনে এনে খাজা খাই, আপনারও ওই অবস্থাই হবে খাজা। যাই হোক, এই হচ্ছে খাজাবাবুর বক্তব্য। এইবার খাজাবাবু কিন্তু পড়াশোনা জানা লোক, অনেক দিনকার পাক্কা পলিটিশিয়ান, ডিফেন্স মিনিস্টার ওখানে। খাজাবাবু জানে খুব ভালো করে যে জিও পলিটিক্সে এই বক্তব্যের কোনো ইম্প্যাক্ট পড়বে না। পাকিস্তান, বাংলাদেশের কিছু অংশ, এই ধরনের কয়েকটা গাম্বাট কান্ট্রি ছাড়া রিলিজিয়ান নিয়ে 2026 সালে আর 1826 বা 1926-এর মতো লোকজন মাতামাতি করে না। পৃথিবী পাল্টে গেছে। না স্যার পৃথিবী পাল্টায়নি। আচ্ছা খাজাবাবু আপনি এক কাজ করুন, ইসরায়েল হচ্ছে ইসলামের শত্রু, তাই তো? হ্যাঁ। ইসরায়েলের সব থেকে বড় বন্ধুকে আমেরিকা। হ্যাঁ। আপনাদের কাছে নিউক্লিয়ার উইপেন আছে খাজাবাবু। হ্যাঁ। আপনারা নিউক্লিয়ার উইপেন দিয়ে আমেরিকার উপর অ্যাটাক করে দিন, করুন, কে বারণ করেছে? আপনারা তো ইসলামের জন্য লড়াই করছেন, জীবন দিয়ে দিতেও পিছপা হন না, আপনারাই হচ্ছেন ইসলামের মসিহা, প্লিজ অ্যাটাক করুন আমেরিকাকে। এ করছেন না কেন? না ওগুলো তো লোককে বোকা বানাই, আমরা তো জানি যে আমেরিকার থেকে টাকা নিয়েই আমাদের চলে, ওরম কি মালিককে বলা যায়? আসল লাইনে আসুন। খাজাবাবু জানে, কিন্তু খাজাবাবু দেশের লোককে বোকা বানায়। খাজাবাবু আরব এ তো মুসলিম দেশ, হ্যাঁ। ইরান এ তো মুসলিম দেশ, হ্যাঁ। তা আরব আর ইরানের মধ্যে এত লড়াই কেন? যদি রিলিজিয়ান সেন্টিমেন্ট দিয়ে জিও পলিটিক্স চলে? না মানে ওটা তো জিও পলিটিক্স তো আলাদা ব্যাপার। আচ্ছা খাজাবাবু,
তাহলে মুসলিম কমিউনিটিতে এক হবে ইন্ডিয়া আর ইসরায়েলের বিরুদ্ধে। তাহলে আফগানিস্তানে আপনারা রমজানের সময় বম্বিং করলেন কেন? আফগানিস্তানে যারা মরল তারা তো মুসলিম। না, মানে ওটা তো ওই আমেরিকার নির্দেশ ছিল। আচ্ছা, আমেরিকা মানেই তো ইসরায়েল জিওপলিটিক্সে। যে মুসলিমের শত্রু ইসরায়েল, তার নির্দেশে মুসলিম দেশ পাকিস্তান আর একটা মুসলিম দেশ আফগানিস্তানের ওপর বম্বিং করে দিচ্ছে আর নিজের জনগণকে বোঝাচ্ছে ওই যে ইসরায়েল হচ্ছে মুসলিমের শত্রু। ওয়াও ওয়াও, অসাধারণ খাজা বাবু। যেদিন আপনার দেশের লোকরা শিক্ষিত হবে না, সবার আগে আপনাদের পিঠের ছাল চামড়া তুলে নেবে এই ধরনের দ্বিচারিতা করার জন্য। বাংলাদেশ ইসলামিক দেশ তো, খাজা বাবু আলাদা হয়ে গেল কেন আপনাদের থেকে? একসঙ্গে পাকিস্তান থাকলো না কেন? খাজা বাবুর সবই মনে আছে 1971-এ কি কি হয়েছিল। খাজা বাবু, বালুচিস্তানে যারা আছে আপনার দেশে তারাও তো সবাই মুসলিম। আপনারা তাদের ওপর অত্যাচার করছেন কেন? বালুচরা আলাদা দেশ চাইছে কেন খাজা বাবু? খাজা বাবু সবই জানে যে আমরা বালুচিস্তান থেকে মিনারেল তুলে এনে পাঞ্জাব প্রদেশের যারা নাগরিক তাদেরকে ভালো রাখছি, ওখানে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি, বালুচদের রক্ত শুষে খাচ্ছি। কিন্তু খাজা বাবু দেশের মানুষকে রিলিজিয়ানের গজা খাওয়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। কারণ পাক্কা পলিটিশিয়ান হিসেবে উনি খুব ভালো জানেন পাবলিক কোনটা খাবে পাকিস্তানে। বুঝতে পারলেন যে কেন খাজা আসিফ এই মুহূর্তে এই কথাটা বলল? আর একটা খুব নোংরা প্ল্যান খাজা আসিফের আছে। কি প্ল্যান? যে প্ল্যানটা 1971-এ পাকিস্তান বানিয়েছিল, যে ইন্ডিয়াকে 1000 কাট দিয়ে ব্লিডিং করতে শুরু করতে হবে, ইন্ডিয়ার ভিতরে ভিতরে অশান্তি লাগিয়ে দিতে হবে। বাট 1971-এ তো আমরাও ভেবে নিয়েছিলাম যে আমরা আমাদের দেশের সমস্ত ফল্ট লাইন মুছে দেব এবং ভারতবাসী হিসেবে ইউনাইটেড হয়ে যাব। তাই আমরা কাস্টের ফল্ট লাইন মুছে দিয়েছি। আপনারা অনেকে বলবেন স্যার কাস্টের ফল্ট লাইন এখনো মোছেনি। যেটুকু মোছেনি ওটা আপনার দায়িত্ব মোছা। আপনারও তো দায়িত্ব আছে কিছু দেশের জন্য। আপনার ছোটবেলায়, আপনাকে বলছি যিনি ভিডিওটা দেখছেন, আপনি ভাবতে পারতেন যে একজন ব্রাহ্মণ আর একজন অব্রাহ্মণ বা সোকল্ড নিচু জাত একসঙ্গে বসে খাবার খেতে পারে? আপনার ছোটবেলার কথা ভাবুন। প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। দু একটা রেয়ার কেস হতে পারে। আর আজকের দিনে ভাবুন তো, দু একটা রেয়ার কেস হতে পারে যে একজন ব্রাহ্মণ বলছে আমি ওর পাশে বসে খাবো না। দু একটা রেয়ার কেস হতে পারে। যেটা প্রায় অসম্ভব ছিল, ঠিক উল্টো দিকটা প্রায় অসম্ভব হয়ে গেছে এখন। প্রায়, পুরোটা তো হয়নি। যেটুকু হয়নি ওটুকু এবার ফল্ট লাইন মোছার দায়িত্ব আপনার। 1000 বছর ধরে চলে আসা নিয়ম আমরা এই নিউ ভারতবর্ষ লাস্ট 30 বছরে পাল্টে দিয়েছি। এইটা হচ্ছে ভারতবর্ষের শক্তি। যেটুকু পাল্টাইনি নেক্সট 5 থেকে 10 বছরে স্কিল বাংলার সদস্যরা পাল্টে দেবে। আমাদের ফল্ট লাইন ছিল এথনিসিটি। পাকিস্তান চেয়েছিল এই ফল্ট লাইনগুলোকে এক্সপ্লয়েট করে ভারতের মধ্যে বিভেদ তৈরি করতে। আমি গতকাল আমার এক রিলেটিভের বাড়িতে যাই ঢাকুরিয়াতে, এক কাকু কাকিমা এবং ভাইয়ের বাড়ি। সেই কাকিমা খুব আনন্দ করে বলছিলেন যে ওনার ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে একটি নেপালি পরিবারে। আজ থেকে 50 বছর আগে ভাবুন তো, বিহারি, পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটি, নেপালি পরিবারে বিয়ে হচ্ছে, এথনিসিটি দিয়ে প্রত্যেকে আলাদা আলাদা ডিভিশনে বদ্ধ। আজকে আর সেই ডিভিশন নেই। আজকে সবাই ভারতবাসী। আজকে নেপালি পরিবারে বিয়ে নিয়ে মানুষ আনন্দ করে বলছে, কোনো রকম লুকোচুরির ব্যাপার নেই। আমার ছোটবেলায় আমি দেখেছি ঘটি বাঙাল বিয়ে অসম্ভব ব্যাপার। আজকে মানে অসম্ভব বলতে সেই সময় 50টায় 5টা বিয়ে হতো, 45টা হতো না। আর আজকে জাস্ট 30 বছরে পাল্টে গেছে, 45টা হয়, 5টা হয় না। যে 5টা হয় না ওই 5টাকেও টিক মারার দায়িত্ব আপনাদের। এবার আমরা এথনিসিটির ফল্ট লাইন ভারতবর্ষে দূর করে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ আর ফল্ট লাইন নেই ভারতবর্ষে। মানুষকে উস্কানো যায় না আর ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওয়েলথ, মানুষকে বোঝানো হয়েছিল যে ব্যবসায়ীরা বড় লোক, ওদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ব্যবসায়ীদের অপহরণ করো, আটকে রাখো, কারখানায় আগুন লাগিয়ে দাও। যারা বনবাসী মানুষ, এসটি, সাঁওতাল,
তাদেরকে দিয়ে নকশাল আন্দোলন তৈরি হয়েছিল যে ওরা বড় লোক, ওদের এগেনস্টে আমরা। ভারতবর্ষ পাল্টে দিয়েছে সব সমাজটাকে। আজকে একজন সাঁওতাল পরিবারের ছেলে বা মেয়ে সে জানে আমাকে পড়াশোনা করতে হবে, যে বড় বিজনেসম্যান সে আমার শত্রু নয়, ওই কোম্পানিতে আমাকে এন্ট্রি নিতে হবে, চাকরি পেয়ে আমি আমার পরিশ্রমের দ্বারা একদিন ওই কোম্পানির ডিরেক্টর হব, সিইও হব। আর তারপর পরের জেনারেশন আরেক সেই সাঁওতাল মেয়েটি বা ছেলেটির ছেলে বা মেয়ে সে আরেকটা কোম্পানির মালিকও হবে। আজকে ভারতবর্ষের সমাজ একে অপরের পরিপূরক হিসেবে দেখে, একে অপরকে শত্রু হিসেবে দেখে না। আমরা জেন্ডার ফল্ট লাইন ঘুচিয়ে দিয়েছি, যে আমাদের সমাজের নারীরা পিছিয়ে ছিল একটা সময়। আজকে দেখবেন পাড়ায় পাড়ায় আর্মি এসছে, মিলিটারি এসছে, ভোটের আগে মার্চ করছে। কলকাতায় আমার যতগুলো আর্মি টিম চোখে পড়লো মার্চ করতে, প্রত্যেক টিমের সামনে 5-6 জন করে মহিলা আর্মি। আমার দেশের ফরেন মিনিস্টার একজন মহিলা, আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। অপারেশন সিঁদুরের পর 2 জন নারী ভারত মাতার সন্তান, তারা পাকিস্তানে কি কি ক্ষতি ভারতবর্ষের আর্মি এয়ারফোর্স করেছে সেটা ডেলি ব্রিফিং দিতে আসতেন, মনে আছে? কর্নেল সোফিয়া কুরেশি, মনে আছে তাকে? ভারতবর্ষ জেন্ডার ফল্ট লাইনও খুব দ্রুত ঘোচাচ্ছে। আমার ছোটবেলায় দেখতাম, আপনারা সহমত কিনা বলবেন, যে বাড়িতে যদি ছেলে এবং মেয়ে থাকতো, ছেলের পড়াশোনার জন্য টাকা রাখা হবে, মেয়ের বিয়ের জন্য, মেয়েকে বেশি পড়িয়ে লাভ নেই। আজকে আপনাদের বাড়িতে যারা বাচ্চা মেয়েরা আছে বা স্টুডেন্ট আছে, তার পড়াশোনার জন্যই সবকিছু করছেন আপনারা, না তার কেরিয়ারের জন্য। এটা ভারতবর্ষ 30 বছরে পাল্টে গেছে মেন্টালিটি। এবং এই সমস্ত ফল্ট লাইন মুছে আমরা একটা ধারণাতেই সবাই ঐক্যবদ্ধ, যে আমরা ভারত মাতার প্রতি সমর্পিত, আমরা ভারত মাতার সন্তান। পাকিস্তান নিতে পারছে না এটা। ভাই কি করে হতে পারে? হতে পারে যদি গুড উইল থাকে, গুড ইন্টেনশন থাকে, নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকে, অপরের ক্ষতি না করে, তাহলেই হতে পারে। ভারত মাতার প্রতি সমর্পণ যেটা ভারতবাসী দেখিয়েছে, পাকিস্তান ভাবতেই পারে না, ওদের চিন্তা ভাবনার বাইরে, কারণ ওরা সারা জীবন রিলিজিয়ান করে এসছে। তো পাকিস্তান এবার ভাবছে এইসব ফল্ট লাইনে তো আর কিছু কাজ করার নেই, ভারতবর্ষ নেক্সট 5 থেকে 10 বছরে বাকি যেটুকু এখানে ফল্ট লাইন আছে সেটুকুও মুছে ফেলবে। একটা ফল্ট লাইন ভারতবর্ষে এখনো আছে, রিলিজিয়ান, এটাকে নিয়ে যদি একটু খোঁচানো যায়। তাই পাকিস্তান বলছে সারা পৃথিবীর মুসলিমকে ভারতের বিরুদ্ধে এক হতে হবে, যাতে ভারতের মুসলিমরাও ভারতের বিরুদ্ধে যায়। খাজা বাবু, স্বপ্ন দেখছেন আপনি, কারণ ভারতবর্ষ রিলিজিয়াস ফল্ট লাইনেও কাজ শুরু করে দিয়েছে। এবং যে কথা আমি আগেও বলেছিলাম, আজকেও বুঝিয়ে বলছি, আমার আপনার আজ থেকে যেটা কাজ, আমাদের দায়িত্ব এটা প্রচার করা, যে আমরা যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এসসি, এসটি যে যা আছি, প্রথমত আমরা সকলে সনাতনী, প্রত্যেকে সনাতনী। মানে সনাতন মানে হচ্ছে ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল ল, মানে সায়েন্স। সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে, জোয়ার ভাটা চাঁদ সূর্যের আকর্ষণে হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস যা ইউনিভার্সাল ল, সেটাকে যারা মেনে চলে, অন্য কোনো গল্প যদি কোনো বইতে লেখা থাকে যে পৃথিবী না স্থির, চুপ করে দাঁড়িয়ে আছে, সূর্যই পাই পাই করে ঘুরছে, তো আমরা যারা সায়েন্স জানা মানুষরা বলবো যে প্লিজ ওই বইটায় ভুল লেখা হয়েছে, হয়তো যে সময় লেখা হয়েছে সেই সময় অত জ্ঞান ছিল না, তো এই বইটাকে আমরা রেসপেক্টফুলি রিজেক্ট করছি, যে বই আমাদের সায়েন্স দিয়েই আমরা মেনে চলবো। কোনো বইতে যদি লেখা থাকে পৃথিবী চ্যাপ্টা, তো আমরা বলবো এই বইটা যিনি লিখেছেন তার হয়তো ইন্টেনশন ছিল না ভুল লেখা, তিনি ওই সময় যেটুকু জানতেন সেটুকুই লিখেছেন, এখন আমরা আপডেটেড হয়ে গেছি, এই বইটাকে আমরা রেসপেক্টফুলি রিজেক্ট করছি। এবং আমরা সকলে সায়েন্স অর্থাৎ ইউনিভার্সাল ল অর্থাৎ সনাতন ধর্ম, ধর্ম মানে কোনো রিলিজিয়ান না, ল, সায়েন্স, রুলস, এটাকে আমরা মেনে চলবো, তারাই প্রত্যেকে সনাতনী সারা পৃথিবীতে। তো একজন আমেরিকায় থাকা মানুষও সনাতনী হতে পারে, বাংলাদেশে থাকা মানুষও, পাকিস্তানে থাকা মানুষও। হলো। সেকেন্ড, যারাই আমরা ভারতবর্ষে থাকি তারা প্রত্যেকে হিন্দু। হিন্দু কোনো রিলিজিয়ান না, হিন্দু একটা কালচার, হিন্দু একটা জিওগ্রাফি, ভৌগোলিক অবস্থান,
ইন্ডিয়ান, ভারতীয়, হিন্দু, এই তিনটে শব্দ এক। আপনি দেখেছেন ধুরন্ধর সিনেমায় যখন বলছে পাকিস্তানের ওই হাইজ্যাকার, হিন্দু বহুত ডরপক কম হতে হে, মানে হিন্দু রিলিজিয়ানের এরকম কোনো লোককে বলছে না, মানে ইন্ডিয়ানদের বলছে। একজন মুসলিম শাহরুখ খান, সেও যদি বাইরের দেশে যায় তাকে বলা হবে হিন্দুস্তানি। পাকিস্তানে সবাইকেই বলা হবে হিন্দুস্তানি। হিন্দুস্তানি মানে যে হিন্দুস্তান, এই হিন্দু ল্যান্ডে থাকে, যে ইন্ডিয়ায় থাকে, যে ভারতে থাকে। তো মুসলিম, খ্রিস্টান, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, বৈষ্ণব, শাক্ত সবাই আমরা হিন্দু। এইবার হচ্ছে আমাদের পার্সোনাল ব্যক্তিগত আস্থা বা বিশ্বাসের জায়গা। কেউ বিশ্বাস রাখে, কেউ হয়তো শ্রীকৃষ্ণের উপাসক, তিনি হচ্ছেন সনাতনী হিন্দু বৈষ্ণব। কেউ হয়তো যীশু খ্রিস্টের উপাসক, তিনি হচ্ছেন সনাতনী হিন্দু খ্রিস্টান। কেউ হচ্ছে আল্লাহর উপাসক, তিনি হচ্ছেন সনাতনী হিন্দু মুসলিম। হিন্দু ভার্সেস মুসলিম না, উনি মুসলিম ওনার আস্থায়, উনি হিন্দু ওনার জিওগ্রাফিক্যাল এই দেশের পরিচয়, উনি সনাতনী কারণ উনি সায়েন্স মেনে চলেন। তো এবার তো হ্যাঁ, আগের ফল্ট লাইনগুলো ঘোচাতে আমাদের 10 বছর লাগবে, এই ফল্ট লাইনটা ঘোচাতে, এই জিনিসটা সবার মনে ঢোকাতে আমাদের আর 25-30 বছর লাগবে। অনেকে ভাবছেন কি বলছেন স্যার এসব গল্প কথা, প্রত্যেকটা আমি প্রমাণ দিয়ে কথা বলি, প্রত্যেকটা। চলুন দেখিয়ে দিচ্ছি, আশা করি লজিক বোঝাতে পারলাম। তো রিলিজিয়ান ফল্ট লাইনও আমাদের ঘোচাতে হবে, খাজাবাবুকে জবাব দিতে হবে যে সবাই ভারতবাসী, আস্থা প্রত্যেকের ব্যক্তিগত। কেউ হয়তো কোনো মানে কৃষ্ণ, আল্লাহ বা জেসাস কাউকে মানে না, সে তাহলে সনাতনী হিন্দু, তারপরেরটা তার নেই, আর সে কোনো আস্থায় বিশ্বাস করে না, তার ব্যাপার। এই দেখুন, আমি খালি এখানে লিখেছি সনাতনী মুসলিম, গুগল আমাকে দিচ্ছে আর সনাতনী মুসলিম ইজ আ টার্ম ইউজড বাই সাম, অনেকে চেঞ্জ হয়ে গেছে, বাকিদের চেঞ্জ আপনাকে করতে হবে, টু ডেসক্রাইব আ পারসন বর্ন ইনটু আ মুসলিম ফ্যামিলি, মুসলিম ফ্যামিলিতে যে জন্মেছে, কিন্তু কালচারালি, ফিলোসফিক্যালি, স্পিরিচুয়ালি যে সনাতন ধর্ম এটাকে মেনে চলে, বা যে সায়েন্স বা ইউনিভার্সাল ল কে মেনে চলে, সেই সনাতনী মুসলিম। এর মধ্যে কোনো বিরোধ নেই। দেখুন, কালচারাল আইডেন্টিটি, কালচারালি হিন্দু অর ইন্ডিয়ান, যেটা বললাম হিন্দু আর ইন্ডিয়ান একই ব্যাপার, হিন্দু কোনো রিলিজিয়ান নয়, ঠিক আছে। কালচারালি সে হিন্দু বা ইন্ডিয়ান বা ভারতীয়, আর আস্থার দিক থেকে সে হচ্ছে মুসলিম। বোঝা গেল? তো কাজ শুরু হয়ে গেছে, 25-30 বছর লাগবে। এদেশে যে যার আস্থা অনুযায়ী রিলিজিয়ান পালন করবে, কিন্তু সবার আগে প্রত্যেকে সায়েন্টিফিক টেম্পারমেন্টের সনাতনী এবং প্রত্যেকে দেশের প্রতি, ভারত মাতার প্রতি সমর্পিত হিন্দু বা ইন্ডিয়ান বা ভারতীয়, আপনার যে শব্দ ভালো লাগে আপনি সেই শব্দ ব্যবহার করবেন। আর মুসলিম না খ্রিস্টান না বৈষ্ণব না শাক্ত, সেগুলো পার্সোনাল আস্থা, ও নিয়ে কোনো মারামারি কারোর মধ্যে নেই। তো কোন ফল্ট লাইন নিয়ে খাজাবাবু ভারতবর্ষকে একটু ঝামেলায় ফেলবে, খাজাবাবু কিছু বুঝতে পারছে না, দেখছে যে ফল্ট লাইনেই কাজ করতে যাবো ভারত সেখানেই এগিয়ে চলে গেছে, ফল্ট লাইন ভারত মুছছে কেবল। বোঝাতে পারলাম? এবং আমাদের একটাই লক্ষ্য থাকবে, সমৃদ্ধির পথে ভারতবর্ষকে এগোতে হবে। না কাস্ট, না ক্রিড, না ল্যাঙ্গুয়েজ, না রিলিজিয়ান, কোনো ভেদাভেদ আমরা নিজেদের মধ্যে রাখবো না। সমৃদ্ধি এবং স্কিল বাংলার লক্ষ্য আপনাদেরকে এমনভাবে স্কিল করে তোলা যাতে আপনারা ফিউচার রেডি ভারতবর্ষের একজন সৈনিক হতে পারেন। ফিউচার রেডি মানে ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে আমরা যেন সেই দিকে আগে থেকে রেডি হয়ে থাকতে পারি। পাকিস্তান মরুক ওদের মতো, ও জন্মেছেই মরার জন্য, ওদের চিন্তা ভাবনার কোনো অগ্রগতি নেই। আমাদের এগোতে হবে সবাই মিলে একসঙ্গে। কে হিন্দু কে মুসলিম, মানে হিন্দু তো সবাই, কে মুসলিম কে বৈষ্ণব কে খ্রিস্টান, আলাদা আলাদা আস্থার ব্যাপার। পাকিস্তান বিশাল বড় মুসলিম কান্ট্রি, সব থেকে ভয় কাকে পায়? ইন্ডিয়ার ডিফেন্সকে। ইন্ডিয়ার ডিফেন্স কে তৈরি করেছে? এই লোকটা, ডক্টর এপিজে আব্দুল কালাম, মুসলিম। তো উনি কি মিসাইলগুলো পাকিস্তানে দিয়ে এসেছিলেন নাকি? ভারত মাতার সন্তান, যা উদ্ভাবন করবেন ভারতবর্ষের জন্য। একজন মুসলিম বা ইসলাম আস্থায় বিশ্বাসী মানুষ গোটা পাকিস্তানকে ভয় পাইয়ে রেখে দিয়েছে,
উনি আজকে নেই, কিন্তু ওনার কাজ দিয়ে ভারতবর্ষ এখনো নিজের ডিফেন্সকে সুরক্ষিত রেখেছে, শক্তিশালী করে রেখেছে। উনি দেশে নেই, কিন্তু যা করে গেছেন তাতে করে পাকিস্তানের নেক্সট 50 বছরে ক্ষমতা হবে না ভারতবর্ষে অ্যাটাক করে যুদ্ধে জয়লাভ করার। তো পাকিস্তান ভেবেই পায় না, আচ্ছা একজন মুসলিম ভারতের হয়ে কি করে কাজ করলো। কনসেপ্টটাই ওদের এত নোংরা হয়ে আছে যে ওরা এগুলো ভাবতেও পারে না। তো ওদের নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমাদের মতো করে এগোতে হবে প্রোগ্রেসের পথে, সমৃদ্ধির পথে, প্রসপারিটির পথে এবং ফিউচারের পথে। ফিউচার রেডি আমি কাকে বলি? এক সময় টাইপিস্ট যারা ছিলেন তাদের এত কদর ছিল, কেবল টাইপিস্টের কাজ করে বাড়ি, একদিন গাড়িও করার কথা ভাবতেন। যারা ফিউচারকে ওয়েলকাম করেননি, টেকনোলজিকে অ্যাডপ্ট করেননি, ভেবেছিলেন এভাবেই চলে যাবে, রিজিড ছিলেন, আজকে তাদের সংসার চলে না। এসটিডি বুথ মনে আছে আপনাদের? কেবল এসটিডি বুথ চালিয়ে সংসার চলে যেত। এসটিডি বুথের বাইরে লাইন দিতাম আমরা ছোটবেলায়। দুজন আছে, ওদের কথা হয়ে গেলে আমরা কথা বলবো। যারা ভেবেছিল আমরা নিজেদের আপগ্রেড করব না, ও মোবাইল টোবাইল কি আসছে, ও সব কিছু হবে না, বলতে সহজ, আজকে তাদের সংসার চলে না। আমরা খোঁজ নিতে যাইনি তারা আজকে কি করে খায়। যে এসটিডি বুথ করে ভেবেছিল আমার পুরো ফ্যামিলিকে আমি টেনে নেব। আজকে যে মানুষগুলো গ্যাস সার্ভিসের সঙ্গে যুক্ত, বাড়ি বাড়ি গ্যাস দিয়ে যায়, 1 বছরের মধ্যে ভারতবর্ষে পাইপলাইন হয়ে যাবে। তারা যদি নিজেদেরকে আপগ্রেড না করে 1 বছর পর তারা কি করে খাবে আমরা আজকে ভাবতে পারছি না। 1 বছর পর দেখবেন। আজকে আমরা যারা 10 বছর আগেও টিচিং করতাম, কম্পিটিটিভ পড়াতাম সরকারি চাকরির জন্য, প্রচুর লোকজন যখন ইউটিউব এসছিল, অ্যাপ এসছিল, অনলাইন এসছিল, বলেছিল আমরা এভাবেই পড়াই, সারা জীবন এভাবেই পড়াবো, আমরা চেঞ্জ হব না। আচ্ছা আচ্ছা ভালো ভালো শিক্ষক, আমি যাদের কাছে পড়েছি, আমার গুরু আমার থেকে শতগুণ ভালো পড়ান, তাদেরকে আজকে মানুষ চেনেন না। আমার খারাপ লাগে যে লোকে আমার কাছে পড়ে, ওনার কাছে পড়ে না। উনি তো আমার থেকে 100 গুণ ভালো পড়ান, কারণ উনি অফলাইনেই রয়েছেন, উনি অনলাইনে আসেননি, ওনার ক্লাস অনলাইনে পাওয়া যায় না। কিন্তু মানুষের হ্যাবিট 10 বছরে চেঞ্জ হয়ে গেছে। আমরা যারা শিফট করে নিয়েছি তারা একইভাবে পড়াচ্ছি, খালি মোডটা আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট যারা বলেছে আমি জোম্যাটো সুইগিতে যাব না, তার বিজনেস একই আছে, পাশে একটা তুলনায় একটু খারাপ হয়তো রান্না করে, জোম্যাটো সুইগিতে অ্যাড করে নিয়েছে, তাদের হয়তো 2 গুণ বিজনেস হচ্ছে। তো আপনাকে ফিউচার রেডি হতেই হবে, টেকনোলজিকে ওয়েলকাম জানাতেই হবে। 2 থেকে 3 বছর যারাই আপনারা কোনো বিজনেস করেন লিখে রাখুন, ভারতবর্ষের সমস্ত বিজনেস রেজিস্টার্ড হতে হবে। 2 থেকে 3 বছর সরকার এমন ভাবে চেপে ধরবে, সবকিছু রেজিস্টার হতে হবে, পুরো গভর্নমেন্টের রুলস মেনে চলতে হবে। 3rd, পুরো ট্যাক্স দিতে হবে। আপনার ধরুন ট্যাক্সেবল বিজনেস নয়, তাহলেও নীল রিটার্ন ট্যাক্স ফাইল করতে হবে, যে আপনার থেকে সরকার কোনো ট্যাক্স নেবে না, বাট পুরো অডিটটা দেখে নেবে। এবং আপনাকে পুরো অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, বিলিং করতেই হবে বাধ্যতামূলক। 2 থেকে 3 বছর আপনার হাতে আছে। যেদিন নিয়ম পাকাপাকি হয়ে যাবে কি করবেন? ব্যবসা বন্ধ করে দেবেন? 20,000 টাকা দিয়ে একজনকে কাজে রাখবেন যে তুমি বাবা এগুলো করে দাও, আমি তো কিছুই জানি না? তার থেকে তো ভালো টাইম আছে, এখন নিজেকে আপনি আপডেট করে নিতে পারবেন। এখন এই টাইমটা ট্রানজিশন পিরিয়ড, শিখে নিন, নিজেকে আপডেট করে নিন। বাকি তো আমি আছি আপনাদের হ্যান্ড হোল্ডিং করে এই ট্রানজিশন ফেজ থেকে পরের ফেজে নিয়ে যাওয়ার জন্য, যাতে যেদিন এটা হবে আপনি বলবেন আমি তো রেডি, সব জানি কি করে করতে হবে। 2 থেকে 3 বছর দেখতে দেখতে কেটে যাবে, ট্রানজিশন তার আগেই শুরু হবে, 6 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে 2 থেকে 3 বছরে। এবং আপনাকে কোথাও যেতে হবে না এর জন্য, আমি আপনাকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেবো, বাড়িতে বসে ক্লাস করবেন। 2টো একটা ক্লাস না, 6 মাস ধরে ক্লাস হবে, 80 খানা ক্লাস, ডিটেল শিখবেন ধীরে সুস্থে। কোনো বিশাল পড়াশোনা জেনে আসতে হবে না, মাধ্যমিক পাস হলেই হবে, এমন ভাবে ধরে ধরে শেখানো হবে, বাংলা ভাষায় শেখানো হবে, কোনো হিন্দি ইংলিশের ব্যাপার নেই। এই 17ই এপ্রিল থেকে শুরু হবে আপনার ক্লাস। আপনি লাইভ জয়েন করতে পারবেন না, ব্যস্ত, প্রত্যেকটা ক্লাস আপনার জন্য রেকর্ডেড থাকবে, আপনি দেখে নেবেন। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ম্যান্ডেটরি না, থাকলে ভালো,
না থাকলে আপনি নিজের ফোনে ক্লাস করতে পারবেন, স্মার্টফোনে। শিখে নিন। যে বিজনেস করেন, যার ভবিষ্যতে কোনো বিজনেস খোলার ইচ্ছে আছে, পার্ট টাইম ফুল টাইম কিছু একটা, তারই লাগবে। জিএসটি থেকে শুরু করে অ্যাকাউন্টস পর্যন্ত, একেবারে বিজনেস রুল থেকে শুরু করে কিভাবে আপনি বিজনেসের সমস্ত লাইসেন্স বের করবেন, সমস্ত কিছু কারোর শরণাপন্ন হতে হবে না, নিজে করবেন। আর না হলে এই কোর্সের যেটুকু ফিজ, ওর 10 গুণ টাকা আপনার খালি লোককে দিতে চলে যাবে। তার থেকে নিজে শিখে রাখুন না, লোকে আবার আপনাকে ভুল বোঝাবে আরো 2 পয়সা বেশি বের করার জন্য। আপনার নিজের নলেজ থাকলে কেউ আপনাকে ভুল বোঝাতে পারবে না। শিখে নিন। নলেজ, শিক্ষা কখনো বিফলে যাবে না। আমার পার্সোনাল টিমের নাম্বার, রাত হলেও অসুবিধা নেই, ফোন করুন এই নাম্বারে, এখনই ফোন করে বলুন যে বিজনেসের যে কোর্সটা রয়েছে, ট্যাক্সের, অ্যাকাউন্টসের, মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন, বয়সেরও কোনো ব্যাপার না। এই কোর্সে আমি ভর্তি হব। আপনার মনে আরো যা যা প্রশ্ন আছে আপনি ওদের জিজ্ঞেস করবেন, ওরা আপনাকে গাইড করে দেবে, ওরাই আপনাকে ভর্তির পুরো প্রসেসে হেল্প করে ভর্তি করিয়ে দেবে। ঠিক আছে? তো পাকিস্তান যায় ভাড় মে। আমাদের সবাইকে নিজের উন্নতি করতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, সমাজ এবং দেশকে ভালো রাখতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।